আজকের গল্প লীলা মজুমদারের লেখা ঠাকুমার ঠিকুজি। পয়লা তারিখে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওরা এই বাড়ি ভেঙে ফেলে এখানে 5 তলা অতি আধুনিক দুটো বাড়ি তৈরি করবে। তার বদলে এই বাড়ির 13 জন ওয়ারিশকে প্রত্যেককে সরলেকে ওদেরই তৈরি একটা করে বড় ফ্ল্যাট আর কত লাখ টাকা দেবে বলে শুনেছিলাম, ঠিক মনে নেই। 82 বছর বয়স হলেও সব কথা কেমন গুলিয়ে যায়। যা সত্যি ঘটেছিল তা ঘটতেও পারত, আর যা ঘটলে আমি খুব খুশি হতাম, মাঝে মাঝে তার তফাৎ করতে পারি না। তবে এটা জানি 13 জন ওয়ারিশ সবাই সমান ভাগ পাবে। যারা সরলেকে ফ্ল্যাট নিতে চায় না তারা নাকি তার দাম পাবে। সে ফ্ল্যাট যে দামে বিক্রি হবে তাই নাকি অনেকগুলো টাকা, তবে কত তা ভুলে গেছি। আচ্ছা, সরলেকের বদলে নোনাপানি নাম কেমন হয়? হয়তো ভালোই হবে, কারণ সত্যি কথা বলতে কি, উড স্ট্রিটের এই 150 বছরের পুরনো বাড়িটার খুব নড়বড়ে অবস্থা। সামনে দিয়ে ট্রাক গেলেই লটখট শব্দ হয়, আর দুপুরের কড়া রোদে কত সময় ভেবেছি বাড়িটা গা মোড়ামুড়ি দিচ্ছে। বাড়িটা নিজস্ব একটা প্রাণ আছে কিনা কে জানে। শুনেছি 150 বছরের বয়স। আমার নাতনিরা বলে, বাড়ি ছেড়ে যেতে বুঝি খুব কষ্ট হচ্ছে? বলি, না রে, ওর এবার সময় হয়েছে, কষ্ট হবে কেন? আমারও 82 বছর বয়স হয়েছে। তুলিটা রংটা কালি কলম নিয়ে যেই বসি তখন আর বয়স বলে কিছু থাকে না। কিন্তু দেখিস, যেই আমার সময় হবে তুলি কলম নামিয়ে রেখে অমনি চলে যাব। সোমা বলে, তাহলে যেদিন থেকে বাড়ি বিক্রির কথা পাকা হলো সেদিন থেকে এ ঘর ও ঘর সব ঘরের আনাচে কানাচে ঘুরঘুর করো কেন? কি খোঁজো? কোথাও কোনো গোপন কুঠুরি ভরা হিরে নেই? বাবা জেঠারা ঠুকে ঠুকে সব দেখেছে। বিক্রির কাগজ সই করা হয়ে টাকা কড়ির লেনদেন হয়ে গেলেই ওরা সব কিছুর মালিক হবে। এই দেওয়ালির ইঁটেরও নাকি অনেক দাম। দরজা জানলা কাঠের কড়িবর্গা মেঝের মার্বেল টালি সব কিছুর আগুন দর। জানতে এসব? আমরা সবাই বড়লোক হয়ে যাব, তুমিও। অত টাকা দিয়ে কি করবে তার ঠিক নেই, তার ওপর আবার কি যে খোঁজো। কি খুঁজি, কেমন করে বলি ওদের? ভাঙা ভাঙা টুকরো টুকরো কথা খুঁজি, কত ছোট বড় সুখ দুঃখ। 60 বছর কি চারটিখানি কথা? একটা খুদে মনে ধরে না, সব উপচে পড়ে, ঘরে দোরে লেগে থাকে। দেখলে পর আবার মনে পড়ে। যতটা পারি মনের মধ্যে জড়ো করি। 1928 সালে আমি এ বাড়িতে আসার আগে 90 বছরের কথা জানে এই দেওয়ালগুলো। বলে কি খুঁজি, খুঁজলেও নাকি কিছু পাবো না। পেয়েছি কিন্তু। আমার শোবার ঘরের পাশের ছোট্ট কাপড় ছাড়ার ঘরের দেওয়ালে আলমারির সবার উপরে তাকে ওই 60 বছরের সুখ দুঃখের খানিকটা খানিকটা খুঁজে পেয়েছি। হলদে হয়ে যাওয়া পাতা, ফিকে হয়ে যাওয়া কালি, গোড়ায় 2-4 জায়গায় ধেবড়ে গেছে। চোখের জলে কিনা কে জানে। আবার মাঝে মাঝে বেলফুল চাপ খেয়ে শুকিয়ে প্রায় অবিকৃত অবস্থায় ধরা রয়েছে। নাকে একটু সুগন্ধও এলো, হয়তো 150 বছরের সুগন্ধ, সুখ দুঃখের গন্ধ। ওটিকে সঙ্গে নিয়ে সরলেকের বাড়িতে যাব। আমার বুড়ো আইমার জীবনের সুবাস। বলে কিনা খুঁজলেও কিছু পাবো না। সোমা রুমা দিয়াকে বলি, কোনো দুঃখ নিয়ে যাচ্ছি না রে, এত দিয়েছেন বিধাতা, আমার আকণ্ঠ ভরে আছে। দুঃখ দিলেও হাত পেতে নেব, বুক ভরে সব নিয়ে যাচ্ছি। ডায়েরিটা কিভাবে পেলাম তা ভাবা যায় না।
রাতে মনে হলো পরপর অনেকগুলো ভারী ট্রাক বাড়ির পাশ দিয়ে গেল, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেত। এখন আবার কেন যাচ্ছে কে জানে। বাড়িটা দুলতে লাগলো। ভাবছিলাম উঠে সবাইকে জাগাই। এমন সময় শেষ ট্রাকটি পার হয়ে গেল, নয়তো আমি আবার ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে দেখি ছোট্ট ঘরের আলমারির ওপরের সেগুন কাঠের বইয়ের থাকটার পিছন দিকটা ঝুলে পড়েছে, আর সেখানে রয়েছে একটা মাঝারি মাপের নোট বই, আর তার পাশে একটা মস্ত হীরের আংটি। আমি তো কাউকে কিচ্ছু বলিনি। মেয়েদের আংটি, হয়তো আইমার। আইমাকে বুঝলে তো? আইমা হলেন আমার দিদি শাশুড়ির শাশুড়ি। তাকে চোখে দেখিনি, ওই যা শুধু নাম শুনেছি, জয়ন্তী। সুন্দর নাম জয়ন্তী, এই বাড়ির প্রথম কর্ত্রী। তার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এই তার হাতের আংটি, আর খাতায় তার মনের কথা। জয়ন্তী আমার দিদি শাশুড়িকে হাতে করে গড়ে দিয়েছিলেন, কিন্তু কেউ কখনো তার মনের কাছে ঘেঁষতে পারেননি। আজ বোধহয় আমি পারব। দুদিন পরে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মন আমার তৈরি হয়েছিল। 60 বছর সুখে বাস করেছি এখানে, এত সুখ যে দুঃখগুলোকে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলতে পেরেছি। আঘাতগুলো লাগলো যখন, তখন তো কষ্ট হয়েই ছিল। আবার সেগুলোকে বুকের মধ্যে পুরে রেখে দ্বিগুণ দুঃখ পেতে আমি রাজি নই। শেষ পর্যন্ত তো বিধাতার যেমন ইচ্ছে তাই হবে। আমি কেন মিছে ভেবে মরব? কলিযুগ নাকি শেষ হতে চলেছে। এখন দুনিয়াটাকে দারুণ সর্বনাশের সামনে পড়তে হবে, তারপর সবকিছু সুরাহা হয়ে যাবে। অন্তত আমার বিলিতি ডক্টরেট পাওয়া বিলেতবাসী দেওর পো তাই বলে। তার গলায় দেখলাম সোনার চেনে একটা কালো মতো পাথর ঝুলছে, নাকি ভারী পয়মন্ত। ওই মেম বউয়ের বাপ ওরই জোরে দুটো বিশ্বযুদ্ধে লড়াই করে অক্ষত দেহে ফিরে এসেছিলেন। দেখে আমার বুড়ো আইমা কোন বিষয় কি লিখে গেছেন। ভাবি সব মেয়ের মন একরকম, কেবলই অবলম্বন খোঁজে, আশ্বাস চায়, সাহস চায়। এমনিতে না পেলে মন গড়া কিছু আঁকড়ে পড়ে থাকতে চায়। আসলে বড্ড বেশি ভালোবাসে মানুষজনকে, জিনিসপত্রকে, তাই মনটা কেবল হারাই হারাই করে। লোহা পরে, শাঁখা পরে, সন্ধ্যা দেয়, শাঁখ বাজায়, দেবতাকে পর্যন্ত ঘুষ দেবার চেষ্টা করে। ভয় দিয়ে ঘেরা মেয়েদের জীবন, মনটা বড় নিঃস্ব। আজকাল লেখাপড়া শেখে, চাকরি বাকরি করে, সমান অধিকার পায়, তবু ভয় যায় না। বাইরে থেকে সবসময় মালুম হতে দেয় না, অন্তরটা ধুকপুক করে। স্বামীর গলায় সোনার চেনে রক্ষা কবচ ঝোলায়। ওই খাতাটি এককালে গাঢ় লাল রঙের ছিল, তাতে সোনালি জলে ইংরেজিতে লেখা জার্নাল। 365 দিনের 365 পাতা, মনে হয় উপহার পাওয়া। পাতাগুলি হলদে হয়ে গেছে, দুমড়লেই ভেঙে যাচ্ছে। সাল তারিখ নেই, খালি বারটি লেখা, সবুজ কালিতে লেখা। কোনো কোনো জায়গায় থেবড়ে গেছে, চোখের জলে কিনা কে জানে। কোথাও একটি বেলফুল চাপা কাগজের মতো পাতলা, কিন্তু একটুখানি সুগন্ধ লেগে আছে। এসব তো আগেও বলেছি। একটি দিনলিপি বই তো নয়, কিন্তু দিনলিপির মুখোশ থাকে না। নিজের সঙ্গে নিজে সে মন খুলে কথা কয়। এবার আমিও সে কথা শুনব। আমি 19 শতকের প্রথম অর্ধেকের মুখোমুখি হব, কিন্তু এখানে বসে হবে না। সল্টলেকে গিয়ে তবে পড়ব। এখানে এক দণ্ড একা থাকতে পারি না। 60-62 বছরের প্রতিধ্বনিতে কানে তালা লেগে থাকে। আর আংটিটা
ভালোবাসার মানুষকে লোকে অমন আংটি দেয়, খুব সুন্দর আংটি, মুকুটের মতো সেটিং, আলো পড়লে নীল আলো ঠিক রয়। এই আংটি পরার যোগ্য কে ছিল? তাকে যে ভালোবাসত সেই এ আংটি দিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এমন জিনিস কেউ নিজের জন্য কেনে বলে মনে হয় না। মনটা ভারী হয়ে যায়। ভালোবাসার চিহ্নই যদি হবে, তাহলে গর্ব করে সারা জীবন পরে বেরিয়ে যাবার সময় নিজের ছেলের বউয়ের আঙুলে পরিয়ে না দিয়ে এমন করে একটা ছোট ঘরের দেওয়ালের গোপন কুঠুরিতে লুকিয়ে রেখে যাওয়া কেন? প্রথম পাতায় নাম দেখেছি, বাংলায় লেখা জয়ন্তী, মধুরিমা দেবী। তার তলায় লেখা রিমা চৌধুরী। তার তলায় ইংরেজি হরফে RIMA, রিমা। সবটা ফোঁটা ফোঁটা জল পড়ে ধেবড়ে গেছে। চোখের জলের ফোঁটা কি? তাহলে তার চোখ দিয়েও জল পড়ত? নানির কাছে শুনেছি তাঁর শাশুড়ির ভয়ে পান থেকে চুন খসতে পেত না। এ বাড়িতে সেকালের পুরনো সাহেবিয়ানার ভিত আরও শক্তপোক্ত হয়ে উঠেছিল। নানি হলেন গিয়ে আমার দিদি শাশুড়ি। তাঁকে গাউন পরালে মেম বলে ভুল হতো। পুরনো ফটো দেখেছি, কারসেট পরা, সরু কোমর, বাঁ কাঁধে নকশা কাটা স্কার্ফ, আঁচলের মতো ব্রোচ আঁটা, মাথায় 3 কোনা লেশের ভেল, সেটা চুলের সঙ্গে খুদে দুটো সোনার পিন দিয়ে আটকানো, চুলগুলো মাথার উপর তুলে বাঁধা, তার ওপর ভেলটি লাগানো, 2 পিনে 2টি খুদে সোনার পাখি, তাদের মুখে 2টি মুক্তো ধরা। পাখি দুটি 5 ইঞ্চি লম্বা চেন দিয়ে পরস্পরের সঙ্গে জোড়া। শেষ বয়সে নানি তাঁর গয়নার বাক্স খুলে আমাদের ওটি দেখাতেন, বলতেন ওকে টুইন পিন বলে, নাকি বিয়ের প্রতীক। প্রথমবার শুনে অবাক হয়েছিলাম, মনে আছে। সোনার শেকল দিয়ে জোড়া 2টি পাখি, তাঁদের ঠাই হলো এ ওর কাছে 5 ইঞ্চি তফাতে। ওই টুইন পিন বড় মা তাঁর বড় নাতনিকে দিয়েছিলেন। সে আবার সেকেলে বলে সেটাকে সামান্য দামে বেচে দিয়েছিল। নাকি বিলিতি জিনিস, সোনা ভালো না। বিয়ের প্রতীক বটে। 2 পাখি, দুদিকে মুখ খরা, মধ্যিখানে 5 ইঞ্চি শিকল, উড়ে পালাবার জো নেই। পাখির পায়ে কি কখনো শেকল দিতে হয়? মনে আছে 60 বছর আগে এই বাড়ির একতলায় দক্ষিণের বারান্দায় দাঁড়ে বসা নানান রঙের পাখি থাকত। তখনকার বড় লোকরা নানা রঙের নানা জাতের তোতা পাখি পুষতেন। সারাদিন তারা দাঁড়ে বসে কল গজানো ছোলা আর নানা রকম দামি দামি ফল খেত, আর সন্ধেবেলা ঠিক সূর্য ডোবার আগে আকাশের ফালির দিকে চেয়ে ডানা ঝাপটাত, তারপর ঘাড়ে মুখ গুজে ঘুমোতো। গোড়ায় বুঝিনি, পরে মনে হতো নীল আকাশের জন্য ওদের প্রাণ নিশ্চয় আকুল হয়। ছাড়া পাখিরা যখন ডানা মেলে বাসায় ফেরে, বাঁধা পাখির প্রাণও ঘরে ফেরার জন্য আঁকুপাকু করে। রবীন্দ্রনাথ ছোটবেলায় আর সইতে না পেরে সব দাঁড়ের পাখিকে ছেড়ে দিয়েছিলেন। তার জন্য অনেক কষ্টও পেতে হয়েছিল। আরও মনে পড়ে আমার 13 বছরের ভাগ্নে নিমাই, তার দাদামশাই পেয়ারের লাল নীল রঙের হিরেমন পাখির পায়ের শিকল সুপুরি কাটার নতুন জাঁতি দিয়ে কেটে পাখি উড়িয়ে দিয়েছিল। তার দাম ছিল নাকি 1000 টাকা। সে হলো এখনকার 10,000-এর সমান। তখন 1000 টাকা ছিল অনেক টাকা। লাখপতি বলতে বোঝাতো বেজায় বড় লোক। সে যাই হোক, ভাগ্নের কান পাকড়ে সবেমাত্র দাদু চর তুলেছেন, এমন সময় হিমসাগর আম গাছের পাতার ফাঁক দিয়ে কে বলে উঠল, হিরেমন।
আর এক ঝলক লাল নীল রং নিয়ে পাখি নিজে এসে দাঁড়ে বসল। দাদু তো দেখে নিমায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, হায় হায়, মুক্তির আস্বাদও ভুলে গেছে। ওর পায়ে আর শেকল পরাবার দরকার নেই রে। ওই হিরেমন আমাদের বাড়িতেই আরো 30 বছর ওই রকম ছাড়া অবস্থাতেই ছিল। তারপর একদিন সকালে দেখা গেল ওই দাঁড়ের পায়ের কাছে এক গোছা লাল নীল ফুলের মতো পড়ে আছে। পূবের বারান্দাটি ছিল পাখিদের স্বর্গ। আমি ওখানে সেলাই ফোঁড়াই কালি কলম নিয়ে কত সকালবেলা যে কাটিয়েছি তার লেখাজোখা নেই। ওর পাশে 6 হাতি চওড়া একটা গলি, তার ওধারে 6 ফুট উঁচু পাঁচিল, তার পেছনে পাশের সবজি বাগান, যেখানে দুটো মালি বিট, গাজর, লেটুস, স্পিনাচ ইত্যাদি বিলিতি সবজি ফলাতো। ডক্টর বসু রঙিন বেতের ঝুড়িতে করে নিজের হাতে দিয়ে যেতেন, আর আমার শ্বশুরমশাইকে বলতেন, একটু মাছ কিংবা চিকেন, তার ওপর 1 চা চামচ মেয়োনিজ, আর আমার এই তরতাজা তরকারি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ধুয়ে, বলা তো যায় না ওইসব কাঁচা ফার্টিলাইজার নিয়ে কারবার, কচকচ করে খেয়ে নেবেন। পরে একটা ফল আর 1 গ্লাস দুধ কি ঘোল, ব্যাস আর কি চাই। তাই খেয়েই আমি এখন 70 বছরের ইয়ং ম্যান আছি। চলি ব্রাদার, সকাল 8টায় ব্রেকফাস্ট, বেলা 1টায় লাঞ্চ, 4টে টি অ্যান্ড ডিনার অ্যাট 8। এই হলো চিরযৌবনের গূঢ় মন্ত্র। এই বলে হাসতে হাসতে তীরের মতো সোজা কর্মঠ শরীরটা নিয়ে বাড়ি চলে গিয়ে তেমনই একগাল হেসে ছেলের বউকে বললেন, সুখী চৌধুরীদের অমর হওয়ার মন্ত্র শিখিয়ে এলাম মা। এরপরে একটু চমকে উঠে বললেন, ডাকছো নাকি? বলেই ঝুপ করে বসবার ঘরের কার্পেটের উপর পড়লেন আর স্বর্গে চলে গেলেন। নাতনিরা বলে, খালি বাড়িতে কি দেখে বেড়াও, কি খোঁজো? ওরে, খুঁজতে হয় না রে, তারা নিজেই সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। আসবাবপত্র বের করে নিয়ে কতক অ্যান্টিক বলে বিক্রি হয়েছে, কতক সরলেকে গেছে। লাইব্রেরি পশ্চিমের কনসোলটি আমি 4 অংশ খুলে নিয়ে সরলেকের বসবার ঘরের আর খাবার ঘরের মধ্যিখানে দেওয়ালটি তৈরি করিয়েছি। 2টি অংশের এদিকে মুখ, 2টির ওদিকে মুখ। 50 বছর আগে এই কনসোলে আমিই নকশা এঁকে বুড়ো আমজাদকে দিয়ে বুক করিয়েছিলাম। এর মধ্যে উডস্ট্রিটের এই সাহেব বাড়িতে প্রথম আমদানি হওয়া বাংলা বই ঠাঁই পেয়েছিল। আগাগোড়া পাকা মেহগনি জোড়ের কাছে একটা সুতো গলাবার জায়গা ছিল না। 50 বছর পরে ওই আমজাদেরই আধা বয়সী নাতি আমজাদের ব্যবহার করা যন্ত্রপাতি দিয়ে কনসোল খুলে ও বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছে। এতটুকু টসকায়নি, এমনকি তাজা বার্নিশের গন্ধটুকুও লেগেছিল। তবে কাঠের গায়েই লেগেছিল নাকি আমার মনের মধ্যে লেগেছিল সেটা বলতে পারছি না। বলেছি তো, বাস্তব কথা আর মনের কথা আর মন গড়া কথা গুলিয়ে যায়। তবে পূবের বারান্দার পাশের ওই পাঁচিলটি তো আর মন গড়া নয়। ওটি ভেঙে ফেলে নিশ্চয়ই নতুন ফ্যাশনের নকশা করা দেওয়াল হবে। তাহলে শত শত পাঁচিল বাসিন্দাও গৃহহীন হবে। ঘরোয়া পাখিদের মনে একটা ঘর ছাড়া ভাব থাকে, তা কে না জানে। 1 বছর সুবিধে মতো জায়গা বেছে নিয়ে সাধ্যমতো বাসা বেঁধে ডিম পেড়ে নিরাপদে বাচ্চা তুলে তারা উঠতে শিখলেই চিরকালের মতো বাসা ফেলে চলে যায়। আসছে বছর আবার সেখানেই কিংবা সুবিধে মতো অন্য জায়গা বেছে বাসা বাঁধবে। এ পাঁচিলে পাখিরা রোদ পোয়ায়, পোকা খুঁটে খায়। খসে যাওয়া ইটের ফাঁকে খাসা বাসা করা যায়, কিন্তু পাঁচিলে বেড়াল হাঁটে। ল্যাজ খাড়া করে কতবার একটা সাদা হলুদ ডোরাকাটা হুলোকে দেখেছি, কখনো বা 3-4 জন ল্যাজ খাড়া করা অনুচরও দেখেছি পাঁচিলের ওপর দিয়ে হেঁটে যেতে। তারা আসছে টের পেলেই পাঁচিলবাসীদের মধ্যে একটা সরসর পালাপালা সাড়া পড়ে যায়। ফাঁক ফোঁকর থেকে
বুড়ো এক চোখ কানা গিরগিটি বেরিয়ে এসে এক লাফে মোটা নিষ্ফলা তাল গাছে চড়ে যায়। বহুরূপী গলার কলার ফুলিয়ে এদিক ওদিক তাকিয়ে গুঁড়ো গম্ভীর চালে পাঁচিল থেকে নেমে পড়ে। কাঠবেড়ালিরা ফোকরে বাচ্চা পারত। এরা সব যাবে কোথায়? আর ওই সব শিংওয়ালা গুবরে পোকা ধরনের জানোয়াররা, তাদের কি গতি হবে? মনটা খারাপ হয়ে যায়। তারপরে ভাবি, অত ভাবনার কিছু নেই বোধহয়। শুনেছি ও পাঁচিল আমাদের তৈরি নয়, ডক্টর বসুরা যাদের কাছ থেকে বাড়ি কিনেছিলেন তারা তৈরি করেছিল। নাতনিরা ভারী উৎসুক ছিল ওই কনসোল খোলার সময়। ভাবতো না জানি কি বেরোবে ওর মধ্যে। পাথরের, রূপোর, চন্দন কাঠের, কাঁচের কত যে সুন্দর সব খেলনা আর সাজাবার জিনিস বেরুলো। বড়রা যে যারটা চিনে নিল। একটা পোস্ট কার্ডের মাপের পুরো কাগজে ক্রেয়ন দিয়ে আঁকা একটা ছবি ছিল। তার নিচে লেখা ছিল ফিকে হয়ে যাওয়া আঁচড়ে জয়ন্তী। তখনও জয়ন্তীর ডায়েরি খুঁজে পাইনি। জয়ন্তী কেমন বুঝে উঠতেও পারিনি। এবার তাকে চিনলাম। অসুখী, অসহায়া, সপ্তদোষী সুন্দরী। এত বড় বাড়িকে লোহার রাজদণ্ড দিয়ে শাসন করার সাহস কিংবা শক্তি সে কোথায় পেয়েছিল? উল্টে দেখেছি পিছনে ফিকে কালিতে লেখা 1837। বুকের ভিতরটা ধুকপুক করে উঠেছিল। জয়ন্তীকে বুঝতে হবে। ডায়েরির সঙ্গে ছবিটি আমার ছোট সুটকেসে কলম, চশমা, মানিব্যাগের সঙ্গে রেখে দিয়েছি। জয়ন্তী, যার বিষয়ে একটা ভালো কথা শুনিনি। নাকি তেজি, ঝাঁঝালো, কড়া, নির্মম, একগুঁয়ে। যা ধরতেন তা মরে গেলেও ছাড়তেন না। এসব তার একমাত্র ছেলের বউ আমাকে বলেছিলেন। তবে তিনিও কি বলতেন তার ঠিক নেই। অর্ধেক কথা ভুলে যেতেন, তখন মন গড়া জিনিস দিয়ে ফাঁক ভরাতেন। কিন্তু জয়ন্তীকে যে ভালোবাসতেন না তাতে সন্দেহ নেই। হঠাৎ একদিন বলেছিলেন যে যারা অযোগ্য হাতে অঢেল ক্ষমতা পায় তাদের মাত্রা জ্ঞান থাকে না। সেকালে উডস্ট্রিটের চৌধুরী বাড়িতে আর সাহেব বাড়িতে রূপে গুণে কোনো তফাৎ ছিল না। আর জয়ন্তী এসেছিল বাগবাজারের নাম করা অতি গোঁড়া, অতি শ্রদ্ধাভাজন মহামহোপাধ্যায় পণ্ডিতের ঘর থেকে। তাদের মেয়েরা সেলাই করা জামা পরত না, কাঁচি ঠেকালেই কাপড় ইঁটো হয়ে যায়। তা কে না জানে। সরলেক নাম আমার মনে ধরে না। ওই যে বললাম, আমি হলে নাম দিতাম নোনা পানি। মনে পড়ে 40 বছর আগে এর কেমন চেহারা ছিল। তারও অনেক আগে শুনেছি বিদ্যাধরী নদী গঙ্গার মতো কল কল করে সাগর অব্দি বয়ে যেত। তারপর চড়া পড়ল, স্রোত কমল, ছিল নদী, হলো জলা। এককালে নাকি সুন্দরবনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই জায়গার। বন বাদার, বড় বড় গাছ, তা বাঘ আসবেই না বা কেন? 40 বছর আগেই বন জঙ্গল কেটে সাফ। তখন এখানে সরকারি মৎস্য প্রকল্প হয়েছে। আমরা দল বেঁধে চড়িভাতি করতে গেলাম। বড় খালের ধারে গাড়ি থেকে নেমে দেখি খালের ওপর আড়া আড়া ভাবে লম্বা লম্বা মাছ ধরার ছিপ ভাসিয়ে পুল তৈরি হয়েছে। তার উপর দিয়ে সাবধানে হেঁটে ওপারের উঁচু পাড়িতে গিয়ে উঠলাম। তার উপরে টলটল করছে মৎস্য প্রকল্পের ছোট ছোট বাঁধ দেওয়া। তাকে জলাই বলি কি নদীই বলি। মৎস্য প্রকল্পের অতিথি হয়ে গেছি, আদর যত্নের অভাব ছিল না। তা খুদে খুদে বাঁধ কেন? না, নানান বয়সে মাছেদের আলাদা করবার জন্য। কিছু জালের বেড়াও দেখলাম। ঝিরঝিরে হাওয়া দিয়েছে, জলের উপর ছোট ছোট ঢেউ উঠছে। মনে হলো এক নতুন জগতে এসেছি,
মৎস্য প্রকল্পের বড়বাবু বললেন, তা একরকম নতুন জগৎ বই কি, এখানে সুন্দররায় মন্দির আছে। মৎস্যজীবীরা তার ভক্ত, যদিও তিনি হলেন গিয়ে বেঘ দেবতা। অনেকে তাকে বলেন বড় মিয়া। মন্দিরে কোনো মূর্তি নেই, রোজ সন্ধ্যা দেওয়া হয়। এখানে রাজবংশীদের বাস, তাদের হালচাল বড় সুন্দর। ফিরবার আগে একটা দ্বীপে নৌকোগুলো লাগিয়ে মাঝিদের পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর দেখছিলাম। ওরা আমাদের মাছ ভেজে খাওয়ালো, গাছ থেকে ডাঁশা পেয়ারা আর ডালিম পেড়ে দিল। চলে আসার আগে মনে পড়ে ওদের কিছু দিতে চেয়েছিলাম। বুড়ো মাঝি হাত জোর করে বলল, অতিথি খাওয়াবার কপাল করে আসেনি মা, এ হলো সরকারি মাছ। কিছু যদি দিতে চান তো সরকারকে বলবেন আমাদের যেন ঘর ছাড়া না করে। এই এত বড় দুনিয়াতে রাজবংশীদের দাঁড়াবার একটু ঠাঁই নেই, এই বড় দুঃখ। একটু বলবেন তাদের। আমাদের সঙ্গে সরকারি আধিকারিক ছিলেন, তিনিও বললেন, জলার এদিকটা সরকার অধিগ্রহণ করেছেন, মধ্যবিত্তদের আবাস হবে। দক্ষিণ অংশটা হয়তো বেঁচে যাবে, বলা যায় না, মাছ চাষ তো আর বন্ধ হতে পারে না। কিছু লেখালেখি ধরাধরি করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সেই জলাটা বুঝিয়েই মনে হয় সল্টলেক হয়েছে। সেদিন সল্টলেক প্রথম গেছিলাম, কিছুই চিনতে পারিনি। সুন্দর সুন্দর পদঘাট, পার্ক, বাড়িঘর, ঠিক মধ্যবিত্তদের জন্য হয়তো নয়, মনে হলো কিঞ্চিত উপরে তার চাইতে। সেইখানেই আমিও শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছি। 30-40 বছর আগে সে কথা কি কেউ ভাবতে পেরেছিলাম? কোথায় গেল তারা কে জানে। ওসব মানুষকে আর বস্তিতে থাকতে পারে? সেবার তাদের সেই পুরনো আস্তানায় দেখেছিলাম, ইলশে গুঁড়ি বৃষ্টি নামলো আর মাছগুলো জল থেকে 4-5 হাত উঁচুতে লাফিয়ে উঠতে লাগলো। মাঝিরাও হেসে আবার তাদের জলে ফেলে দিতে লাগলো। কোথায় গেল তারা? ওদের সেই পুরনো আস্তানার কাছে মস্ত বড় খেলার স্টেডিয়াম হয়েছে, উঁচু উঁচু প্রাসাদের মতো বাড়ি হয়েছে। ওই সল্টলেকেই দেখে এলাম একটু খোলা জায়গায় যারা মেরাপ বাঁধছে তাদের হাতে ভালো ভালো হাত ঘড়ি। আমাদের নতুন ফ্ল্যাট দুটি দোতলার উপর মুখোমুখি। নিচের তলার একজন হাসি মুখ আধা বয়সী সুন্দরপানা মেয়ে বলল, কাজের লোক সঙ্গে আনবেন মাসিমা, এখানকার লোক রাখা যায় না। আমি অবাক হলাম। তবে যে কে বলল গাঁ আছে কাছে, মাঝে মাঝে শাক বেচতে আসে গাঁয়ের মেয়েরা। তা আসে বটে, তবে বোধহয় ইন্সপেকশন করতে এসেছিল। ওনারা শুনেছি সৎ উপায় টাকা রোজগার করাকে ঘেন্না করেন। ভালো কথা বলছি মাসিমা, নিজের লোক নিয়ে আসবেন, নয়তো আখেরে পস্তাবেন। তাতেও খুব নিশ্চিন্ত হতে পারবেন কিনা সন্দেহ। দেখবেন হয়তো নতুন বন্ধুদের, যাদের সঙ্গে সব চাইতে বেশি ভাব, তারাই সবার আগে দুনো মাইনে দিয়ে আপনার শিক্ষিত পরিত দাসীটিকে ভাগিয়ে নিয়েছে। হাসি পেল। নিক্তকেও আমার আমোদিনীকে ভাঙিয়ে 7 দিনের মধ্যে যদি আবার পৌঁছে দিয়ে না যায় তো কি বলেছি। আমোদিনীর সব ভালো, আমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে আর কাউকে সইতে পারে না। গত 40 বছরে আমাদের বাড়ি থেকেই যা 2 কাজের লোকের হাড় জ্বালিয়ে বাড়ি ছাড়া করে তবে ক্ষান্ত হয়েছে। রাঁধে চমৎকার, যে কোনো বাবুর্চিকে হার মানায়। কাপড় কাচে লন্ড্রির চাইতে সাফ করে, আর কাঁথা সেলাই যা করে, শান্তিনিকেতনের কলা ভবনের অধিকর্তারা টের পেলেই আমার হয়ে গেল। এখন বুড়ির নড়াচড়া করা কষ্টকর, কিছুতেই মানবে না। ওকে বাতে ধরেছে, বলে ও আমার ছেলেবেলা থেকেই আছে গো। ওকে বলে গুপো। তা পায়ে গুপো হলেও হাতে তো আর হয়নি। আমাদের উড স্ট্রিটের বাড়ির দোকানে বারান্দার নিচু তক্তপোষে শিরদাঁড়া সোজা করে বসে
বাড়ির প্রত্যেকটি মানুষের গায়ে দেবার জন্য একটি করে আগাগোড়া জামদানি কাজের মতো কাঁথা সেলাইয়ের নকশা তোলে। আগে ছেঁড়া কাপড় আর পাড়ে সুতো দিয়ে করত, খুব বেশি দিন টিকতো না। এখন আমি কাপড় আর এমব্রয়ডারি সুতো কিনে দিই। ও নাকের ডগায় চশমা নামিয়ে নিখুঁত পোর তুলে কাজ সারে। আমি আমার কাজ করে যাই, ও গুনগুন করে যে কি বকে যায় কানও দিই না। একটিও যে ভালো কথা নয়, সব যে শুধু নিন্দে মান্দা, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ঝর্ণার মতো অনর্গল কলকল ছলছল করে বকে চলে, আমার কানে শুধু তার গুনগুনিটুকুই পৌঁছয়। অমন সুন্দর জিনিস যার হাতে তৈরি হয়, তার মুক্তি যে কেন অমন তেতো কথা, তাও আমি জানি। কি পেয়েছিল জীবনে? 14 বছর বয়সে 40 বছরের মতো মাতাল দোজবরের সঙ্গে বিয়ে হয়েছিল। তার কাছে কি পেয়েছিল? না কথায় কথায় বেদম প্রহার, আর খিটখিটে মেয়ে, আর একটা তেঁদোর ছেলে। সে দুটোকে মিশন স্কুলে জমা দিয়ে নিজেও যৎসামান্য মাইনেতে মিশন বোর্ডিংয়ের রান্নাঘরের বাসন ধোয়ার কাজ করত, আর মিশনারি মেমদের জন্য যা যা রান্না হতো সব শিখে নিত। আর হোস্টেলের বড়দিদির কাছে এমব্রয়ডারি শিখত, আর তার বদলে রোজ রাতে তাঁর পা টিপে দিতে হতো। সুখের বিষয়, ওর ওপর দয়া করেই বোধহয় প্রভু যীশু একদিন বুড়োটাকে তুলে নিয়েছিলেন। তারপর থেকেই নাকি আমোদিনীর নিজের ভাষায় ওর জীবনটা সার্থক হয়ে উঠেছিল। অতি ভদ্র এক গোয়ানিজ বাবুর্চি ওর মেয়েকে বিয়ে করেছিল, এবং তেঁদোর ছেলেটাকে রাঁধা বাড়া শিখিয়ে সিমলায় তার নিজের হোটেলে চাকরি দিয়েছিল, আর আমোদিনীকে আমার শাশুড়ির অসুখের সময় তার নার্সের অ্যাসিস্ট্যান্ট রূপে এ বাড়িতে ভিড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই অবধি সে এ বাড়ি থেকে গেছে, এবং আমাদের সল্টলেক থেকে যাওয়া স্থির হয়ে অবধি গুপো পা দিয়ে ছুটোছুটি গোছগাছ করছে। ধক করে বুকের মধ্যে হাতুড়ি পিটে উঠল। সে রাজবংশীরাই কি তবে ঘর ছাড়া হয়ে এখন যারা ওই নতুন গ্রামে বসতি করছে, যাদের মধ্যে একজনও সৎলোক নেই বলে শুনলাম? ওরা নাকি চুরি চামারিকে অন্যায় বলে মনে করা দূরে থাক, ধর্মের মতো পালন করে। আপিস কাচারিতে, লোকের বাড়িতে হুকুম পালা চাকরিকে ঘৃণা করে। এরাই কি তারা? চাকর বনে যায় না, জাত ব্যবসার খাতিরে চাকরের ছদ্মবেশে পড়ে থাকে, তাতে কোনো দোষ হয় না। মনটা হঠাৎ ভালো হয়ে গেল। তাই বলে ওদের আমি কখনোই রাখবো না। আমারও জাত ব্যবসা হলেও গেরস্তর সামগ্রী রক্ষা করা। উডস্ট্রিটের বাড়িতে ঘরঘর করি, কোন সম্পর্কটা রক্ষা করা যায় ভাবি। আসলটাকে তো সঙ্গে নিয়ে যাওয়া যায় না। স্থাবর যা কিছু তা তো রোজই বাক্সবন্দি হয়ে ট্রাকে চেপে মালিকদের হেফাজতে এখানে ওখানে চলে যাচ্ছে। কিন্তু যা অস্থাবর, সেসব, যেমন একতলায় আমার শ্বশুরমশাইয়ের পড়ার ঘরের দরজা বরাবর হলঘর, তার দরজা বরাবর দুটো পাশাপাশি দরজা, একটা খাবার ঘর, আরেকটা তার পাশে ছোট ঘরের। সেই ছোট ঘরের দরজার একটা নিচু টুলে আব্বাস বলে শ্বশুরমশাই চাপরাশি বসে থাকত। চোখ দুটি পড়ার ঘরের ডেস্কে বসা বাবার ওপর নিবদ্ধ থাকত। তিনি একবার তাকালেই সে যাকে বলে এক পায়ে খাড়া। মুনিপ কোর্ট ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস ধরলেও আব্বাসের টুলের নড়চড় নেই। তবে এখন আর তার সাহেবের সঙ্গে কোর্টে যেতে হয় না। পড়ার ঘর আর হলঘর দুটোর ওপর চোখ রাখতে হয়। বিশ্বাস করো আর নাই করো, ওই জায়গায় চিনেমাটির রঙিন বাসনের কুচি বসানো মেঝের ওপর আব্বাসের টুলের 4টি পায়ার 4টি দাগ আজ অব্দি লেগে আছে। সে তো আর সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। বাবার থেকে বেশ খানিকটা বড়ই ছিল আব্বাস।
প্রায় নিরক্ষর। বাবা তাকে ইংরেজিতে লিখতে পড়তে, হিসেব কষতে, ভদ্রলোকেরা যেমন বাংলা বলে তাও বলতে শিখিয়ে চাপরাশির কাজ করিয়ে নিয়েছিলেন। তারপর হয়তো ৪৫ বছর কেটে গেছে, কিন্তু আব্বাসের চেহারা এতটুকু টসকায়নি। এর মধ্যে হঠাৎ একদিন বিশেষ দরকারি কারণে হাঁক ডাক করেও বাবা আব্বাসের ছাড়া পান না। বিরক্ত হয়ে চোখ তুলে দেখেন সে দিব্যি পা ঝুলিয়ে বসে আছে। রেগে মেগে কাছে গিয়ে দাঁড়ালেও সাড়া দিল না। বাবার বুকটা ধড়াস করে উঠল। তার কাঁধে আস্তে একটু ঝাঁকি দিয়ে বললেন, শরীর খারাপ লাগছে আব্বাস? আব্বাস এই প্রথম কোনো সাড়া না দিয়ে ঝুপ করে তার পায়ের কাছে পড়ল। মনে আছে বাবার চোখ দিয়ে জল পড়ছিল। এবাড়ির গুদোমে তার সামান্য জিনিসপত্রের মধ্যে তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। মনে হয় হয়তো পালিয়ে এসছিল, আর যায়নি। বাবা তাঁর এক মুসলিম বন্ধুর কাছে মসজিদের খোঁজখবর নিয়ে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। মাইনের বাড়তি টাকা সে বাবার কাছেই রাখত। তার সঙ্গে আরও কিছু দিয়ে বাবা এখানকার মুসলিম অনাথ আশ্রমের জন্য দান করেছিলেন। সেসব কথা তো আর নতুন মালিকরা কিনে নিতে পারবে না, সব আমি নিয়ে যাচ্ছি। তাছাড়া এই ডায়েরিটা,